একটু আগে লিমন সেটা বলতেছিল, সুপারপজিশন থিওরেম। আমাদের নেক্সট টপিক হলো সুপারপজিশন থিওরেম। ঠিক আছে, in mathematical point of view, superposition theorem is an algebraic sum of all components of a function. এটা হলো ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এটা আমরা বলে থাকি সুপার ইম্পোজ অথবা সুপারপজিশন। কি ব্যাপার, মেশিন কাজ করে না নাকি? যেমন মনে করো সেটা যদি F1 হয়, একটা কম্পোনেন্ট, এই F ফাংশনটার দুইটা কম্পোনেন্ট প্লাস তিনটা কম্পোনেন্ট, এরকম এটা 3 হবে, সরি এটা 3 হবে। তারপরে সাইন আলফা ওমেগা, আলফা টি লিখলে হয়, একটা কম্পোনেন্ট। এগুলো বলে সিম্পল হারমোনিক। তোমরা ইন্টারমিডিয়েট এগুলো পড়ে থাকতে পারো, পড়ার কথা। সাইন আলফা টি, এটা হলো সায়েন্সে, এটা হলো এরকম। স্যার আমরা তো পড়েছি ওমেগা টি না স্যার, আলফা টি। আলফা টি একই কথা, ওটা তো অ্যাঙ্গেল, একই কথা। আলফা ওমেগা একটা লিখলেই হয়, জাস্ট আমি বুঝলেই হয়েছে যেটা আমি এটা কি জিনিস, আর না বুঝলো তো আর কি। এইটা এরকম, এই প্রত্যেকটা হলো, এইটাকে বলা হলো সিম্পল হারমোনিক। সিম্পল হারমোনিক। একটা কম্পোনেন্টকে এগুলো বলা হচ্ছে, এই টোটাল সামটা এই ফাংশন দ্বারা এক্সপ্রেস করা। এইটাই হলো সুপারপজিশন। সুপার ইম্পোজ করলাম, অর্থাৎ এইগুলো কিন্তু এই সাম কিন্তু সব অ্যালজেব্রাইক সাম, প্রত্যেকটারই সাইন কনসিডারেশনে নিতে হবে। এই হলো আমাদের হলো ধারণা। এগুলো আমরা জানি, ম্যাথ থেকেও জানি, সায়েন্স থেকেও, ফিজিক্স থেকে হোক, অন্য সাথে হোক, সায়েন্স থেকে এগুলো আমরা জানি। এই ধারণাটা বা এই আইডিয়াটা এখানে ইউজ করে আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম ক্লিয়ার নাকি? তাহলে এই ধারণার থেকে এই সুপারপজিশন থিওরেম আসলো। It is more developed theorem than other. It does not require, কেন more developed? It does not require any complex mathematical calculation. যেমন ডিটারমিনেন্টস বের করা কিন্তু খুব জটিল, এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে নাই। ক্লিয়ার নাকি কি বলতেছে? That is why it is developed theorem than other. বুঝাইতে পারতেছি কি বললাম? Yes sir. This theorem does not require any complex mathematical, complex বলতে পারো কমপ্লেক্স নাম্বারের ম্যাথ না কিন্তু হচ্ছে any complex mathematical operation such as determinants, find out the determinant ইত্যাদি ইত্যাদি বের করি, এগুলোর দরকার নাই। For finding either current or voltage, সুপারপজিশন থিওরেম ইউজ করে আমরা এটা জটিল কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ না করি আমরা
আইদার ভোল্টেজ অর কারেন্ট ক্যালকুলেট করতে পারবো, দ্যাট মিন্স ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার নাকি? আমি কিন্তু উত্তর কিন্তু বলে ক্লিয়ার স্যার। উত্তর কিন্তু বলে দিচ্ছি কেন এটা হলো মোর ডেভেলপ এবং ইউজ, মানে ইজি টু ইউজ। এটা একটু মুছে নেই, সেটা কিন্তু আমার কথার মধ্যে কিন্তু বলে দিচ্ছে অলরেডি। যারা লিখছো লিখছো, আর যারা লিখছো না তারা শেখা বন্দি করে রাখো, ওই বন্দি থেকে যাবে, বুঝতে পারছো? ওই আলাদিনের চেরাগও আসবে না, আর এই দত্ত আসবে না, সেই রূপকথার মুক্ত করতে আসবে না কেউ, বুঝতে পারছো? আলাদিনের চেরাগও আসবে না, মুখ আবার রূপকথার সেই দত্ত আসবে না। কয়েকদিন পরে এই আলাদিনের চেরাগ নিয়ে আলাদিন এই সিরিয়াল হবে আরব উপন্যাস অবলম্বনে, সম্ভবত মাছরাঙা টেলিভিশনে, পারলে দেখো। ঠিক আছে, সেখানে তো ঠিকই চেরাগ সবকিছু উদ্ধার করে দিবে, তোমাদের তো কেউ উদ্ধার করবে না। আচ্ছা, তাহলে সুপার পজিশন থিওরাম না, তাহলে আইডিয়াটা আমরা বুঝলাম যে কোন আইডিয়ার বলে আমাদের এই সুপার পজিশন থিওরাম। আমি কিন্তু খুব স্লো এবং আস্তে আস্তে পড়াই বোঝাই, আর অনলাইনে আরো বেশি আস্তে বোঝাই, তার কারণ এখানে বক করার জায়গা নেই, এগুলো ফ্যাক্ট দ্বারা প্রুভ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, দি থিওরাম স্টেটস as usual যেভাবে আমরা সবসময় লিখে আসছি বা বলে আসছি। থিওরাম স্টেটস, লেখো, কারেন্ট is also used to or voltage across, দেখছো, across a element মানে কি? এলিমেন্ট মানে কি? স্যার এলিমেন্ট নেটওয়ার্ক of a linear network দেখছো না, is equal to the algebraic বানান দেখতেছি পরে, দ্বারা algebraic sum of voltage, সরি আগে কারেন্ট লিখছে না, কারেন্ট লিখে কারেন্ট or voltages produce independently by বানান কি হলো? ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ ঠিক আছে, বাই হয়ে গেল ACH is source, so you are AC, you are C, হ্যাঁ is source। তাহলে কি হলো? algebraic sum of currents or voltage produced independently by each source, এই হলো থিওরাম। এখন কেউ না বুঝে থাকলে কারেন্ট থ্রু আর ভোল্টেজ অ্যাক্রস, স্যার এক এলিমেন্ট হবে না? হ্যাঁ
অ্যাক্রস এন এলিমেন্ট হবে না স্যার? আচ্ছা অ্যাক্রস, হ্যাঁ হ্যাঁ এই আর হবে, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া গ্রামার আবার সমস্যা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাড এলিমেন্ট অফ আর অফ এ লিনিয়ার নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু দা, ঠিক আছে, সেই কারেন্ট এবং অথবা সেই ভোল্টেজ কি হবে, ইকুয়াল হবে, কার ইকুয়াল হবে, algebraic sum of currents or voltage produced independently by each source, অর্থাৎ প্রত্যেকটা সোর্স দিয়ে যে কারেন্ট প্রডিউস হবে তার অ্যালজেব্রিক সাম হবে এই কারেন্ট বা এই ভোল্টেজের সমান। এই হলো থিওরেম। এই জন্য ইজ বলা আছে, মানে প্রত্যেকটার, মানে সবাই মিলে না, সোর্স তো অনেকটাই থাকে, অনেক কারেন্ট সোর্স থাকতে পারে, অনেক ভোল্টেজ সোর্স থাকে, আবার কম্বাইন্ডও থাকতে পারে। প্রত্যেকের দ্বারা যে কারেন্ট অথবা ভোল্টেজ প্রডিউস হবে সবগুলোর যোগফল হবে, ইকুয়াল হবে কার সমান, ওই কারেন্ট যেটা প্রভাবিত হবে ওই এলিমেন্টের ভিতরে, সে ফর এক্সাম্পল রেজিস্টারের ভিতরে, সার্কিট এলিমেন্ট বা কম্পোনেন্ট ইত্যাদি, বুঝতে পারছো, তার সমান হবে। এই হলো আমাদের হলো থিওরেম, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা আসো এখন লেখো, নোট লেখো। Superposition লেখো, superposition may be applied only superposition can be, maybe লেখো না, can be applied only linear relationship between voltage or current. বুঝতে পারছো? স্যার লিনিয়ার রিলেশনশিপ করে কি বললেন? ভোল্টেজ আর কারেন্ট, লিনিয়ার না স্যার, স্যার ভুল বললেন তো স্যার, বিটুইন ভোল্টেজ আর কারেন্ট স্যার বলছেন। ভোল্টেজ অর না তো, সরি এন্ড, হ্যাঁ বিটুইন বলছে না, তাহলে এন্ড হবে, হ্যাঁ এন্ড, এন্ড। আচ্ছা, তার মানে ভোল্টেজ কারেন্টের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে। ইন দ্যাট কেস অ্যাপ্লিকেবল হবে হলো সুপারপজিশন থিওরেম, আদারওয়াইজ নয়। While we are going to calculate power, we cannot apply directly superposition theorem. লেখো। স্যার আরেকবার বলেন স্যার। আরেকবার বলবেন স্যার? While we are going to calculate power, we cannot use directly superposition theorem. স্যার ক্যালকুলেট, তারপর স্যার গোয়িং টু ক্যালকুলেট, তারপর Calculate power. We cannot apply superposition theorem directly because power relation is the non-linear relation. Clear? Because power relation is the non-linear I square R na
নন লিনিয়ার ফর্ম। স্যার পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এটা তো ভি ইকুয়ালস টু আই আর থেকে আসছে না হ্যাঁ, ওখান থেকে এটা নন লিনিয়ার হওয়া স্যার? স্যার ওইটা ভি ইকুয়ালস টু আই আর তো লিনিয়ার না, আই ইজ তাতে কি ডিরেক্টলি এখানে প্রপোর্শনাল। বসাও, তাহলে এটা পাও কি ফাইনালি কি পাও, এটাই পাইবা। তাহলে নন লিনিয়ার ফর্ম, দ্যাট মিনস রিলেশন হলো অলওয়েজ নন লিনিয়ার ফর্ম। Non-linear form. That is why we cannot apply directly. Cannot be applied directly. Superposition theorem. Non-linear form. Clear? এটা একটা প্রবলেম দেওয়া হবে, বাসায় বসে সলভ করবা, করার পরে নিশ্চিত হয়ে বলতে পারবা তখন যে আসলে যে তাই প্রুভ করতে হবে এই জিনিস। আচ্ছা, তাহলে এখন কি হলো, আমরা থেরম বুঝলাম এবং কখন কোথায় ব্যবহার হয়, কেন গুরুত্বপূর্ণ সবই আমাদের হয়ে গেল। এখন আমরা বুঝবো আর কি, আমি সেই জন্য কোথায় বসা যায় সেই চিন্তাটা করতেছিলাম। আচ্ছা, অথবা আমি নেক্সট হাতে গেলেও পারতাম, তাইলে আনন্দ করি না। স্যার নন লিনিয়ার হওয়ার কারণ কি পাওয়ার আর রেজিস্ট্যান্সের ভিতরে রিলেশনের জন্য? পাওয়ার আর রেজিস্ট্যান্স রিলেশন মানে স্যার পাওয়ারের ইকুয়েশনটাই তো নন লিনিয়ার ইকুয়েশন, সেটা দেখালাম তো কেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেভাবে ক্যালকুলেট করো না ফাইনালি তোমার এটাই আসবে। আচ্ছা, আমি তো ফাইনাল প্রোডাক্টটা দেখালাম। আচ্ছা, তাহলে হলো কি জানো, আমরা হলো স্টেপ লেখো। স্টেপ 1। আচ্ছা, আমি এইটাতে লিখি, তার সাথে ধরো সেটাই ভালো হবে, তাড়াতাড়ি হবে। স্টেপস লিখলাম, ঠিক আছে। রিমুভ লেখো, রিমুভ all sources except one. বোঝো তো নাকি? একবার অল বললাম, আবার এক্সেপ্ট ওয়ান বললাম, সবগুলো একটা রেখে বাকিগুলো সব রিমুভ করতে হবে। স্যার মানে একটা করে স্যার, মানে একটা যদি বাকিগুলা সব তুলে পরেরটা যদি রাখি তাহলে পরের বাকিগুলা তুলে ফেলবো এইভাবে, অর্থাৎ একটা থাকবে, বাকি সব হলো, একটা অ্যাক্টিভ থাকবে, বাকি সব ইনঅ্যাক্টিভ থাকবে। এর মানে হলো এই। আরো কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদের দিয়ে দিলাম, এখন তোমাদের পিক করতে হবে। কোশ্চেন যখন পেশায় দেওয়া হবে তখন কিন্তু এটাকে বলা হয় অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ। জি স্যার, এই জন্য এই অঙ্কগুলো স্যার অনেক বড় হয়, খুবই বড় হয় স্যার। এই কথাটা লিখলাম, এর মানে হলো এটা হলো ইংরেজিতে লিখলাম এইভাবে, এটা বুঝলাম। আর টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। অল হলো ইনঅ্যাক্টিভ করতে হবে এক্সেপ্ট ওয়ান, ওই ওয়ানটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এই হলো বিষয়। বুঝতে পারছো নাকি? সেকেন্ড লেখো, ক্যালকুলেট। এই কেসে আর কি, ক্যালকুলেট আইদার ভোল্টেজ অর কারেন্ট। ক্যালকুলেট আমি এইভাবেই লিখি, আইদার ভোল্টেজ অর কারেন্ট। তারপরে আসো 3 নম্বর, find out the algebraic, ওই যেটা একটু আগে থিওরেমের মধ্যে আছে, algebraic sum of voltages
or currents. এই জায়গাটা আর একটা হবে, এটা 3 নম্বর, এটা হবে রিপিট ফর আদার সোর্সেস, এবার এটা লেখা হয়ে যাবে রিপিট ফর আদার সোর্সেস, ওই একই প্রক্রিয়া রিপিট করতে হবে। সো ইউ আর সিরিয়াস আদার সোর্সেস, দেন হলো ফাইন্ড আউট করতে হবে অ্যালজেব্রিক সাম ভোল্টেজ অর কারেন্ট। লাস্টলি হলো you find the QURED current or voltage in a element. স্যার 3 দুইবার হয়ে গেছে, হ্যাঁ স্টেপ 3 দুইবার হয়ে গেছে। কোথায় কি দুবার হয়ে গেছে? স্টেপ স্যার, স্টেপ 3 নাম্বার। আচ্ছা 3, হ্যাঁ 4 হবে, হ্যাঁ 4 দাও আর 5 দাও। এই this is the steps how to solve the network using superposition theorem. এগুলো steps। এখন while we are going to remove or inactive voltage source, that branch will be shorted and voltage drop between two terminals will be 0. This was your mid-term question. মনে পড়ে নাকি? ভোল্টেজ ড্রপ বিটুইন টার্মিনালস while আমরা কি করছি, রিমুভ করছি, কি হবে? তার মানে বিটুইন দ্য টার্মিনাল ভোল্টেজ কি বললাম না, পোটেনশিয়াল ডিফারেন্স, সরি পোটেনশিয়াল ভোল্টেজ ড্রপ, পোটেনশিয়াল ডিফারেন্স 0. Clear? Or while we are going to remove current source, then the branch will be open and there is no current flowing through this branch. এইসব উত্তর মিড টার্মে দেওয়া উচিত ছিল, সেগুলো কোনো কিছু হয়নি। আচ্ছা, এগুলো আমরা বহু প্রবলেম সলভ করছি, বহু কিছু করছি। স্যার স্টেপ 5টা একবার একটু বলবেন, এখানে একটু পেস লাগতেছে। ইউ ফাইন্ড লেখছে, ইউ লাগছে এক কথা, ইউ ফাইন্ড রিকোয়ারিড কারেন্ট আর হলো তোমার যে কারেন্ট বের করতে চাচ্ছ যে ব্রাঞ্চের ভিতর দিয়ে, যে এলিমেন্ট বানাই তো ব্রাঞ্চ, সে ফর এক্সাম্পল রেজিস্টার, স্যার কারেন্ট ভোল্টেজ হবে, ভোল্টেজ এটা অফ দিকে, এইজন্যই তো স্যার পেস লাগছে। কারেন্ট অফ না, সরি এটা তো অর হবে, আরে এটা তো অর হবে, অর। ওই আমি সাধারণত স্ল্যাশ দিয়ে লিখি, আজকে লিখতেছি এইভাবে, তাই জন্য ওই কাজগুলো, হ্যাঁ অর হবে। আবার কি আসলো এখানে? আচ্ছা অর হবে, আর ভোল্টেজ। আচ্ছা, তার মানে আবার দেখাই আজকে কতদূর কি আগাইতে পারবো, আমি তো চাচ্ছিলাম অনেক কিছুই। তার মানে যখন ভোল্টেজ কি হবে, তখন হবে হলো এটা এরকম, যদি ভোল্টেজ আমরা কি করি জানো, রিমুভ করি না, এরকম হবে। আর যদি কারেন্ট সোর্স, এগুলো তোমাদের অলরেডি জানার কথা, এগুলো এতদিনে আমি তবুও আমার দেখাই। যদি কারেন্ট সোর্স হয় দেন এটা হলো ওপেন, এই তো এই যদি এটা রিমুভ করি তাহলে এটা হবে, আর এটা রিমুভ করলে এরকম হবে দেখতে, ফিজিক্যালি দেখতে। এটা সার্কিটের সাথে কানেকশন থাকবে, সেটা আর আমি দেখাচ্ছি না, এখানেও তাই একই অবস্থা। ঠিক আছে, ক্লিয়ার? যে কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো এখানে, তাহলে এখানে এই টার্মিনাল আর এই টার্মিনাল, বিটুইন দিস টু টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স উইল বি 0। এটা কে দেয় বলতে পারবা? আমাদের এটা ক্লাসিক্যাল রুল বা ল, ওহমস ল এটা দেয়।
সেগুলো সব লেকচার শিটে আছে, সব লেকচার শিটে সেগুলো আছে। এগুলো আমরা ক্যালকুলেশন করে দেখাইছিলাম যে এখানে ভি এর মান 0 হয়, ভোল্টেজ 0 হয়। ওকে, তাহলে আমরা এখন আগাই না, স্টেপ গুলো জানলাম, সব জানলাম, আমরা আগাই। তাহলে আমরা বুঝলাম আগা কি করলাম, আমরা এখন একটা প্রবলেম সলভ করি, তাহলে আমরা সবকিছু আরো ক্লিয়ার হয়ে যেতে পারবো। সেই প্রবলেমটা, আমি যে প্রবলেম গুলো দেই এই রিলেটেড প্রবলেম বহু আছে বই পুস্তকে, কাজেই সেগুলো সলভ করতে হবে। এটাই যে দিতে হবে, এটাই যে নিতে হবে, এটাই যে পরীক্ষা আসবে, এটা ভাবলে কিন্তু হবে না। তার ট্রায়াল কিন্তু অনেক ভাবে অনেকবার করেই পাইছো সেটা, ঠিক আছে? আচ্ছা, ছোট্ট একটা প্রবলেম দিয়ে আগে আমরা একটু হই, ওয়ার্ম আপ হই। ওয়ার্ম আপ বোঝো? খেলার ক্ষেত্রে সব ক্ষেত্রেই ওয়ার্ম আপের একটা বিষয় আছে। প্রিন্ট আউট নিতে খেলেও মেশিনে ওয়ার্ম আপ হয়, তাই তো? একটা মেসেজ আসে, ক্লিয়ার নাকি? সেই কারণে শীতের দিনে কেউ অবাক হলে হবে না যে আমার প্রিন্ট আউট হচ্ছে না, ফোন দিতে দিতে অস্থির হয়ে যায় আমরা, যে ভাই আমার তো প্রিন্ট আউট নিচ্ছে না, কেন হচ্ছে না, মেশিন কি হইলো, হেন দিলেন কেন দিলেন। শীতের দিনের কথা বলতেছে আর কি, বুঝতে পারছো? কাজে ঘাবড়ানোর কিছুই নাই, কতক্ষণ পরেই সবকিছুই হবে। আচ্ছা, লেখো ইউজিং, এটা হলো প্রবলেম 1 বা কি লিখবে আজকের প্রবলেম তোমাদের মতো করে তোমরা লেখো। ইউজিং সুপার পজিশন theorem determine I1 or the network shown below. তাহলে সেই নেটওয়ার্কটা আমরা আঁকি না, এখানে স্মল লেখা অসুবিধা নাই, মানে এস লিখলো হয়, ই লিখলো হয়, যাই হোক বড় ক্যাপিটাল লিখলো হয়। আচ্ছা, আমরা তাহলে সেই এটা আঁকি, কি নাম, ডায়াগ্রামটা শুরুতেই দেখি। এটা ভোল্টেজ সোর্স আছে একটা, দেন আছে হলো কারেন্ট সোর্স আছে একটা, দেন একটা ব্রাঞ্চ আছে হলো রেজিস্টার। মান দিয়ে দিয়ে হলো R1 মনে করে, এটা R1 6 ওহম। আমি আর ওহম লিখলাম না, বুঝতে পারছো? অল রেজিস্টার ওহমে মেজার করা হচ্ছে, ওইটা আর লিখলাম না। এই যে I1, তারপর 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, তারপর হলো 30 ভোল্টেজ হলো 30, ভোল্ট। এটা তো আমরা জানি, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এই 3 6 30। ওকে, এটা হলো ফিগার 1 আজকের মতো না, ফিগার 1A মনে করো। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে সুপারপজিশন থিওরেম ইউজ করে বের করতে হবে কি I1 কারেন্ট, এই I1 কারেন্টটা বের করতে হবে। অথবা বলতে পারতো ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু রেজিস্টার 6 ওহম ইউজিং সুপারপজিশন থিওরেম। যেভাবে বলুক না কেন একই কথা, ঠিক আছে? এখানে আমরা
বলে দিছে, যার জন্য এখানে I1 দিলাম আর কি। এখন আমাদের কি করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য থিওরেম আমাদেরকে সলভ করতে হবে এটা। তাহলে প্রথমে কি করব, এখানে দুইটা সোর্স আছে, একটা হলো কারেন্ট সোর্স আর একটা হলো ভোল্টেজ সোর্স। তাহলে আমাদের থিওরেম বলে দিছে যে একটা রেখে সবগুলো একটা রেখে বাকি, তাহলে এখানে আছে দুইটা, তার মানে আমরা যেটাই খুশি যেটা করো সেটাই করা যাবে। আমরা এখানে প্রথমে কি করব, ভোল্টেজ সোর্স রিমুভ, লেখো রিমুভ ভোল্টেজ 30 ভোল্ট সোর্স, লেখো রিমুভ ভোল্টেজ 30 ভোল্ট। তাহলে কি হবে, এখান থেকে ডায়াগ্রামটা তখন কি হবে, এটা শর্ট হয়ে যাবে না, ডায়াগ্রামটা তখন হবে লুকস লাইক দিস, এটা শর্ট হয়ে যাবে, ডায়াগ্রামটা এরকম হবে, আর এটা আমাদের অ্যাক্টিভ থাকবে। এই তো এটা আমাদের কিছুই হবে না, এটা যেহেতু আমরা ইনঅ্যাক্টিভ করে ডাটা রিমুভ করে নিই, তার মানে ডায়াগ্রামটা যে হবে এইভাবে হবে। আফটার রিমুভিং হলো কত জন, এই 30 ভোল্ট, এটা হলো R1, এটা হলো I1 প্রাইম। এখন কিন্তু ডিফারেন্ট কেন, এখন প্রশ্ন করতে হবে কেন এর উপরে I1 লিখলাম না, I প্রাইম আবার দিলাম কেন, ভিন্ন নামকরণ করলাম কেন? দ্যাট ইজ হোয়াই দিস ইজ দ্য কারেন্ট অরিজিনাল সার্কিট ফ্লোয়িং I1 কারেন্ট থ্রু দ্য R রেজিস্টর। এখন যেই এটা রিমুভ করে দিছি তার মানে সার্কিট হয়ে গেছে এরকম, তার মানে কারেন্ট তো ভিন্ন কারেন্ট হবে, তাহলে তাকে তো আমরা অন্য নামেই ডাকতে হবে, I1 দিলে তো হবে না। যার জন্য থিওরেমে তাই বলা আছে, প্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি বাই ইচ সোর্স, এই যে সেই ইচ সোর্স, এই যে সেই ইচ সোর্স বলতে যে এটা হলো আমাদের 3 অ্যাম্পিয়ার না, 3 অ্যাম্পিয়ার। ফিগার 1 এতে মাঝখানে নোডের থেকে মনে হয় আলাদা হয়ে যেত না স্যার? মানে স্যার কারেন্টের কথা বলছি। আলাদা হয়ে যেত মানে কি আলাদা হয়ে যেত, বুঝলাম না কি বলতে চাচ্ছ তুমি, কি আলাদা হইতো? স্যার ঠিকই আছে, জাস্ট আমি বলছিলাম এই ফিগার 1 এতে ওই কারেন্ট 3 অ্যাম্পিয়ার কারেন্ট যখন যেত ওই নোডে এসে ওই যে আমাদের যে কেভিএল একেসিএল এর যে থিওরিটা রয়েছে যে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যায়, আর এটাতে 1B তে তো কারেন্টই আছে কারণ ওই পাশে কিছু নাই। ওগুলো তুমি ভুলে যাও, বুঝতে পারছো? এখন তুমি আসো অনেক অ্যাডভান্স লেভেলের জায়গায়, ওগুলো হলো তোমাকে হলো হেল্প করবে টু ফাইন্ড আউট, অথবা ক্যালকুলেশনের ক্ষেত্রে হেল্প করতে পারে। বাট তুমি আসো হলো এই থিওরামে, এখানেই তোমাকে এখন এটাই মানতে হবে, এটাই বুঝতে হবে। ওইগুলো হলো তোমাকে হেল্প করার জন্য অ্যাসিস্ট করবে। স্যার আমরা যে ভোল্টেজ সোর্সটা রিমুভ করলাম ওইখানে কি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল? না, ওখানে রেজিস্ট্যান্স ছিল না, যার জন্য ওখানে রেজিস্ট্যান্স দেওয়া হয়নি। যেখানে অরিজিনাল, দিস ইজ অরিজিনাল সার্কিট 1 এ, এখানে কোনো স্যার ইন্টারনাল রেজিস্টার যদি থাকে স্যার ওটা কি দিয়ে দেবে স্যার? হ্যাঁ অবশ্যই দিয়ে দেবে, অবশ্যই দিয়ে দেবে। আচ্ছা ওখানে নাই, ওখানে আসলে শর্ট সার্কিট রেজিস্ট্যান্স আছে, যার জন্য আমি যেটা আঁকলাম আমি আগে এসে দিয়েছি, এই কারণেই এই কনফিউশন গুলো তোমাদের এখনো দূর হয়নি, এটা হবে সামনে হয়তোবা কারো সবার না হলো। এই যে সেটা কি, সেটা হলো 0 কিন্তু স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার, এটা কিন্তু 0 স্যার ইন্টারনাল রেজিস্টার যদি থাকে স্যার কোনো ভোল্টেজ সোর্সে স্যার, তাহলে স্যার আমরা তো সেটা শর্ট করব না স্যার, সেই জায়গায় রেজিস্টারটা কি দেব? অবশ্যই সেগুলো তো সব ঠিক আছে, ওগুলো নিয়ম কানুন তো সবই ঠিক। আচ্ছা তাহলে কি হলো, এখন আমাদের এই একটা ব্রাঞ্চ আছে যেখানে হলো শর্ট সার্কিট রেজিস্টার আছে, এই যে সেটা আমি দিয়ে দিয়েছি এসসি। আর এই একটা ব্রাঞ্চ আছে কারেন্ট ফ্লোয়িং 3 অ্যাম্পিয়ার বিটুইন 2 প্যারালাল ব্রাঞ্চেস। এই যে এখন এই ব্রাঞ্চে 6 ব্রাঞ্চে কতটুকু কারেন্ট আছে, আর এই ব্রাঞ্চে আরসি যেখানে আছে সেখানে কতটুকু ব্রাঞ্চে, এই তো আমাদের জিনিস।
তাহলে আমাদের কিন্তু আপাতত I1 প্রাইম বের হয়ে যাবে। তাহলে এর জন্য যেহেতু এটা প্যারালাল সার্কিট হয়ে গেছে, এখন আমরা ইউজুয়ালি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবো টু ক্যালকুলেট দ্য I1 prime. So using current divided rule, we can easily find out হলো I1 prime. এই যে লিখলাম, টোটাল কারেন্ট আমাদের হলো 3, ধরো মনে করে এটা I, মানে I দিলাম, পরে মান বসা, এটা সুবিধা হয় আসলে। এখন এই মান না বসা, এটা I, ঠিক আছে। টোটাল কারেন্ট আমাদের কিন্তু কারেন্ট ডিভাইডার রুল আমরা আবার কি লিখবো এখানে, এই কারেন্ট ডিভাইডার রুল কিন্তু আবার লিখতেছে, এটা বহুবার আমরা লিখছি। I তারপরে হলো আর টি বাই হলো আর এক্স, এক্স রেফার টু 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। দিস ইজ হলো কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, এনিওয়ে, তাহলে এখানে এটা কিন্তু এক্স না, এটা কিন্তু গুণ চিহ্ন। তাইলে আমাদের কি করতে হবে এখানে এখন, আর টোটাল আর হলো আর 1, তাই তো। তাহলে সেটা যদি আমরা ক্যালকুলেট করে আমরা এরকম পাবো, এটা পাবো হলো এরকম। আর আমি একবারে লিখতেছি কিন্তু আর এসি প্লাস R1, কারণ প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখন যদি আমরা মান বসাই এখানে, এটা হলো আমাদের 3, আর আর এর চেয়ে আমরা জানি আমাদের ডেফিনিশন অনুযায়ী এটা হলো 0, আদারওয়াইজ শর্ট হইতো না। রেজিস্টার 0 হয় জন্যই তো শর্ট হয়। তাহলে এখানে 0 আর এখানে হলো 6, দেন অল টুগেদার মানে ক্যালকুলেশন করলে এটা 0 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। আমরা জিরো কেন, এই 0 কেন, এই যে ক্যালকুলেট করলে তো 0, ক্যালকুলেট করে তো আবার 0 কেন হলো সব দেখাই দিলাম, নাহলে আমি এখানে আগে 0 বলবো। যাই হোক, না স্যার না, আমি ভুলছিলাম। তাহলে আমাদের I1 প্রাইম বের হয়ে গেল, যেটা ইন্ডিভিজুয়াল কারেন্ট যেটা থেকে প্রডিউস হলো 3। এখানে কিন্তু অন্য সোর্স নাই, একটা মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, রিমুভ হলো কারেন্ট সোর্স 3 অ্যাম্পিয়ার, লেখো রিমুভ কারেন্ট সোর্স 3 অ্যাম্পিয়ার। তাহলে সেই সার্কিটটা তখন হবে হলো এরকম, এর কথাটা এখানে লিখতে হবে, সার্কিট হবে হলো এরকম। আমি সার্কিটটা এখানে আঁকতেছি, রিমুভ কারেন্ট সোর্স হলো কত, 3 অ্যাম্পিয়ার, দেন দি সার্কিট বিকামস এরকম। একটু ছোট করে আঁকলেও ধরো জায়গাটা কম হয়, তার এক স্লাইডে দাঁড়িয়ে যাচ্ছিলাম না আসলে। এটা 6 না, তাহলে এটা হয়ে যাবে তখন হলো I1, তো আমাদের আছেই ডাবল প্রাইম নাম দিলাম অন্যটা, আর এখানে আমাদের 30 ভোল্ট। এটা অ্যাক্টিভ থাকবে, ইনঅ্যাক্টিভ হবে হলো কারেন্ট সোর্সটা। এন্ড দি সার্কিট লুক লাইক দিস। এটা হলো ফিগার হলো 1C, 1C, ওকে, স্যার এটা 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে আমরা ফ্রম দা ডায়াগ্রাম অথবা ফ্রম দা ফিগার 1C উই ক্যান ইজিলি ক্যালকুলেট হলো কি জানো, এই যে I1 ডাবল প্রাইম। আমি আবার বলতেছি, এই যে ডিনোট করা, রিনেম করা, নাম দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সার্কিট থিওরিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওই আন্দাজে মুখস্থ হেনতা না, এগুলো তোমাদের অনেকেই চেষ্টা করছে, এগুলো ওইভাবে করলে হবে না। যেটা দিবা যেটা করবা সেটা বুঝে করতে হবে। এখানে রিনেম করা বাধ্য, যার জন্য আমি এখানে রিনেম করছি। অবশ্যই রিনেম করতে হবে, কারণ এখানে আর একটা সোর্স অ্যাক্টিভ আছে, আর একটা সোর্স এখানে নাই। দ্যাট মিনস ভিন্ন কারেন্ট ফ্লো হবে এই 6 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে মাথার উপর, যেহেতু এটা আমার এঙ্গেজ 1 প্রাইম, আমার এঙ্গেজ 1 ও এঙ্গেজ, যার জন্য 1 রাখলাম, আর ডবল প্রাইম দিয়ে
রিনেম করলাম, এই কারেন্টটুকু এখান থেকে ফ্লো হবে। আর এটা আমরা বের করতে যদি সক্ষম হই তাহলে আমাদের I1 ডবল প্রাইম বের হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা দেখা যাচ্ছে এটা সিরিজ সার্কিট। আর এই সিরিজ সার্কিট আমরা জানি ক্লাসিক্যাল রুলস হলো, ল হলো কি ওহমস ল। উই ক্যান ইজিলি সলভ ইউজিং ওহমস ল। লেখো, ইউজিং ওহমস ল উই ক্যান ইজিলি ফাইন্ড আউট হলো I1 ডবল প্রাইম। সেটা কি বলে? ভোল্টেজ বলবে 30, তাকে ভাগ দিতে হবে হলো রেজিস্টার দিয়ে, না? তাহলে হলো 5 অ্যাম্পিয়ার। এই তো। তাহলে আমরা যখন শুধু অ্যাক্টিভ ছিল কারেন্ট সোর্স তখন আমরা কারেন্ট পেয়ে গেছি 0, এই যে এটা। আবার যখন এই ভোল্টেজ অ্যাক্টিভ